নদীর কি বিশাল ভাঙন, এমন ভাঙ্গা গড়ার অসহায়ত্বের মাঝে জীবন চলে চরের মানুষের। জীবনে আপনার বাড়িঘর কয়বার ভেঙেছে? আমার বয়সে আমি 14 বার বাড়ি করেছি। নদীর একুল ভাঙে ওকুল করে, এই তো নদীর খেলা। নদীর এই ভাঙা গড়া খেলার অসহায়ত্বের মাঝে জীবন যাপন করছে চরের মানুষেরা। চরের মানুষের জীবন মান দেখার জন্য আমাদের এবারের যাত্রা ছিল চর বটিয়া। আজকের এই পর্বে তুলে ধরব চর বটিয়ার মানুষের জীবন যাপন এবং তাদের আয়ের মূল উৎস কি। তো বন্ধুরা, চরের মানুষের জীবন যাপন সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। চরবটিয়া, যা বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলা যমুনা নদীর বুকে অবস্থিত একটি চর। এই চরের অবস্থান কালীতলা ঘাট থেকে খুবই কাছে। কালীতলা ঘাটের খুব কাছে হয় এই চরের মানুষের রয়েছে কিছু সুযোগ সুবিধা। এই চরের জীবনযাপন কিছুটা সহজ হলেও এখানে রয়েছে অনেক দুর্গম ও দুর্বিষহ চর, যেখানে জীবনযাপন করা খুবই কঠিন। আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে সেই সকল চরের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আমরা এখন আছি সারিয়াকান্দি কালীতলা ট্রলার ঘাটে। এই ঘাটের উপর থেকে দেখে মনেই হবে না যে এটা একটা ট্রলার ঘাট। এই ঘাটের উপরের অংশ পুরোটা একটা পার্কের আদলে সাজানো, আর এখানে যে শো দেওয়া আই লাভ সারিয়াকান্দি, খুবই সুন্দর একটা ঘাট এটা। এই ঘাটের মোহনীয় রূপ আর নদীর উথাল পাতাল ঢেউ এখানে বসে যদি আপনি উপভোগ করেন, আপনার ব্যস্ত মন খুব সহজেই শান্ত হয়ে যাবে এবং প্রকৃতির এই মোহনীয় মায়ায় জড়িয়ে যাবে। আমরা এখান থেকে একটা ট্রলার ঠিক করে নিয়েছি চরে যাওয়ার জন্য। আমাদের মাঝি মানিক ভাই খুবই আন্তরিক মানুষ, তার আন্তরিকতায় আমরা মুগ্ধ। আপনারা যদি কখনো আসেন তাহলে মানিক ভাইয়ের ট্রলার নিতে পারেন, তিনি খুবই ভালো মানুষ। আমি স্ক্রিনে ভাইয়ের নম্বর দিয়ে দিব, যোগাযোগ করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, মাত্রই একটা ট্রলার যমুনার উথাল পাতাল ঢেউ পাড়ি দিয়ে পাড়ে এসে ভিড় জমিয়েছে, আর মানুষেরা তাদের গন্তব্যের দিকে ছুটতে শুরু করেছে। নৌকায় পারাপারের দৃশ্যটা দেখলে মনে পড়ে যায় ছোটবেলার সেই কবিতার কথা, হাটে যাব ঘাটে নেই নাও, নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও। তো বন্ধুরা, যাই হোক, এবার পালা এই কোলাহল ব্যস্ততা ছেড়ে চরের দিকে যাওয়ার। আমাদের মাঝি মানিক ভাই তার নিপুণ দক্ষতার সাথে ট্রলার চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে চরের দিকে। আমরা এখন যমুনার বুকে ভেসে চলেছি। এই যমুনার বুকে ছোট বড় নতুন নতুন আরো অনেক চর জেগেছে, যেগুলোতে এখন বসবাস শুরু হয়নি। আর মাঝি মানিক ভাই এক মনে নৌকা চালিয়ে যাচ্ছে। আমি এখন আছি চরবটিয়ার পাশেরই একটা চরে। এই চরটা নতুন জেগেছে। এই চরের সৌন্দর্য দেখে আমি থমকে গেলাম। এই জন্য আপনাদেরকেও দেখানোর জন্য এই চরে একটু নামলাম, নেমে ক্যামেরা বন্দি করলাম এই চরের সৌন্দর্য। দেখুন কি সুন্দর প্রকৃতির সৌন্দর্য। প্রকৃতি যখন নিজেই শিল্পী হয়ে যায়, তখন প্রকৃতির এই শিল্প, প্রকৃতির এই সৌন্দর্য হয়ে ওঠে অতুলনীয়। তার একটা বাস্তব প্রমাণ এই নতুন চর। এখানে কাশফুলের গাছগুলো যেন আপনাকে আলতো করে স্বাগত জানাবে। আর যখন এই কাশফুলগুলো পরিপূর্ণভাবে ফুটে যাবে, এখানে এই চরের মোহনীয় রূপ এতটাই সৌন্দর্য হয়ে যাবে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষও এর প্রেমে পড়ে যাবে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি চরবটিয়া। আর এই চরবাটিয়ায় এত প্রচন্ড রোদ, আর আমরা আসবো সকালে, আসতে আসতে হয়ে গেছে দুপুর। প্রচন্ড রোদ আর তেমন বালু, মরুভূমি, আর দু চোখ যেদিকে যায় শুধু কাশফুল গাছ। যদিও কাশফুল এখন নাই, কিন্তু কাশফুলের সময় এই চরের সৌন্দর্য আরো বহু গুণে বেড়ে যায়। তো আপনারা যারা আসবেন, কাশফুলের সময় যদি আসতে পারেন, তাহলে আরো এক্সট্রা কিছু সৌন্দর্য উপহার পেয়ে যাবেন। বন্ধুরা, আমি এখন আছি আমাদের সেই কাঙ্ক্ষিত চরবটিয়ায়।
চরবটিয়া এসেই আমাকে প্রথম যেই জিনিসটা দৃষ্টি আকর্ষণ করছে সেটা হলো এই চরের মানুষের জীবনযাপন কত কঠিন। এই প্রচণ্ড রোদ গরমে তারা তাদের খাদ্যশস্য উৎপাদনের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এখানে শুধুমাত্র এই সিজনটাতেই কৃষি আবাদ হয়, পণ্য উৎপাদন হয়, আর বর্ষার মৌসুমে তাদের কোনো কাজ থাকে না। তখন এই যে বিস্তৃত যে মাঠ মরুভূমি দেখতেছেন এগুলো সব পানিতে ডুবে যায়, তখন তাদের একমাত্র পেশা হয়ে যায় মাছ ধরা, বিকল্প আর কোনো পেশা থাকে না। তো বন্ধুরা, আমরা এখন চরে এসেছি, আমরা চরের ভিতরে যাব, মানুষের জীবন মান কেমন সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। দেখুন চরের মানুষের ধান মাড়াইয়ের কি দারুণ যন্ত্র। আমরা এখন চলে এসেছি সেই একদম চরের গ্রামের ভিতরে। সামনে একটা মসজিদ আছে, আমরা চরের মসজিদের দিকে যাচ্ছি। স্ক্রিনে এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটাই হলো এই চরের মসজিদ। নদীর বুকের চর আর চরের মাঝে এই ছোট্ট মসজিদ, এ যেন শিল্পীর রং তুলিতে আঁকা ছবির গ্রামের মতোই সুন্দর। আমি এখন চরের মসজিদের সামনেই অবস্থান করছি। তো চলুন এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে জেনে নেওয়া যাক এখানে এই চরের উৎপত্তি কিভাবে হয়েছে এবং তাদের জীবনযাপন কেমন, এরকম বিভিন্ন বিষয়ে তথ্য জেনে নেওয়া যাক। এই চরটা কি অনেক পুরাতন? এটা আবার নদী ছিল, এটা এমন গভীর নদী ছিল, সেই নদীটা আবার ওই দিক থেকে বড় বন্যা হওয়ার পর এটা মাটি পড়ে গেল, ঢালা পড়ে গেল, ঢালা বোঝান স্রোত পড়ে গেল, স্রোতে এই মাটিটা আমার উঁচু হয়ে গেল, ওটা ভেঙে দেওয়ার পরে আমরা এটা দেওয়ার বসত বাড়ি করতেছি। এটা আমার পশ্চিম মোড়ে ভাঙনি, ওই যে পশ্চিম ভাঙতেছে। হ্যাঁ, ওইদিকে আসার সময় দেখলাম ভাঙন শুরু করছে। আমার ওটা তো এটা যদি আর কোনো কারণ বসাতে উঠে যায় তো হয় পুয়ার পাশে আবার হয়ে যাবে, আল্লাহ একদিক দিয়ে করে দিবি, হয় এই পাশে হবে, না আমার ওই পাশে কাইশের রাগ দেখা যাচ্ছে, কাইশের বড় হয় ওই পাশে। কিন্তু আমাদের একবারে উঠে দেওয়া লাগে না, আল্লাহ আমরা এই পার থেকে এই মেরে ভাঙতেছে, ওই মেরে সোয়ার করতেছে, আবার ওই পাশে যাচ্ছে। তাহলে জমির সিস্টেমটা কেমন ঠিক হয়? জমির সিস্টেমটা হয়তো দেখা যাচ্ছে যে আপনার এটার মধ্যে এই মরিজারের মধ্যে হয়তো দেখা যাচ্ছে দুটো সিট আছে, মানে নকশা করা আছে, ম্যাপ করা আছে। এই হয়তো এই দুটো ম্যাপ করা আছে। এটা হলো বাটি, এটাও বাটি, এটাও বাটির শো, এটা বাটির শো। এটা দেখা যাচ্ছে এটা নিজ বাটি, এটা চর বাটি। এটার মধ্যেও সবারই জমি আছে, এটার মধ্যে সবার জমি আছে। এটা নদীর মধ্যে গেছে গা, এটা ভাঙতেছে, এটা আবার চর দেখতেছে, এটা আবার নদী হচ্ছে, আবার ওটাও চর দেখছে, এটা আবার এরকম ইন্টারনেট হতেইছে। জমির সিস্টেমটা সেভাবে করে বের হ্যাঁ, জমি সিস্টেমটা সবাই সেভাবে, এখানে কারণ নাই। আপনার এই জীবনে আপনার বাড়ি ঘর কয়বার ভেঙেছে? আমার বয়সে আমি 14 বার বাড়ি ভেঙেছি। 14 বার? 14 বার। আর একটা বাড়ি ভাঙা আবার করা, এটা তো প্রচুর কষ্ট। ওটা আমার আগে তো ইয়ে ছিল না, কষ্ট মানে কষ্ট বোঝায় কি, আগে ছিল ফেরির ঘর, মানে চুন ফেরির ঘর, গোবর দ্বারা দিয়ে থাকতো আর কি। হ্যাঁ, ওগুলো মানে 8 জন 9 জন করে মানুষ ধরে পিড়িতে ফেরে নিয়ে যায়, কয়েকটা খাম পুঁতে ওটা রাখছি। এখানে যখন পানি হয়, পানির সময় পানি উঠে যায় না এদিকে? এটা পানি বর্তমানে 2 বর্ষা উঠেনি, আর আগাম বর্ষা উঠছিল, বর্ষা বড় হলে উঠবে, আর বর্ষা ছোটোখাটো বর্ষা পানি ওঠে না, ওই যে নামা দেওয়া হয় কূপ দিয়ে। এদিকে হচ্ছে কি কি চাষ হয় আপনাদের এই চরে? এখানে সব রকম চাষ হয়। বাদামের চাষ হয় মনে হয়, দেখছিলাম তখন বাদাম গাছ। বাদাম চাষ হয়, ভুট্টা চাষ হয়, পেঁয়াজ চাষ হয়, তারপরে ইরি ধান চাষ হয়, পাট হয়, মানে সমস্ত ফসলি অঞ্চলের মধ্যে চাষ হয়। তো এক সিজন। হ্যাঁ, মরিচ চাষ। মরিচ চাষ হয়। হ্যাঁ, মরিচ চাষের জন্য তো বিখ্যাত এদিকে। হ্যাঁ, বিখ্যাত হলো মরিচের চাষ কোন দিকে বেশি? এই যে পুয়া লাগায়। আমি এদিকে মসজিদ পর্যন্ত গিয়েছিলাম, মসজিদে বসেছিলাম আর কি, তারপরে যাওয়া হয় ওই পুয়ার পাশে দিলেন না, ওলি মরিচ চাষ, ওই জমিগুলি মরিচ চাষ। কারেন্ট এসেছে কত বছর আগে? না, কত বছর আসে না, আগে না, এটা হলো আপনার মনে হয় যে এই বছরখানি হলো। বছরখানিক? হ্যাঁ, এই যে আব্দুল মান্নান করে গেছে। যাক, একটা ভালো কাজ করছে। হ্যাঁ, মারা গেল। এটা কইরা ঘাটের কাছে হয় বিদ্যুৎ নেওয়া সম্ভব হয়েছে, দূরের গুলাতে তো বিদ্যুৎ নাই। ওইটা শোনো, দূরের আবার হয়েছে কি, আপনার ওই যে মাদারগঞ্জে যেগুলো জামতল চরগুলো আছে, বগুড়ার শেষ সীমানা, বগুড়া ডিস্ট্রিক্টের শেষ সীমানা আছে, ওর পাশে আবার মাদারগঞ্জের শেষ সীমানা, ওটা কায়েম, ওটা ওই কারেন্টগুলো ইয়ার থেকে আসছে, জামালপুর থেকে আসছে। হ্যাঁ, ওই জন্য ওনারাও কারেন্ট পাচ্ছে, ওনাদেরও চর মধ্যেও কারেন্ট,
হাইরস্কুল এই যে এদিকে চর ডাকাতিয়া পাড়া কি কি আছে ডাকাত মারা এই পর্যন্ত কারণ আছে। এসব লাইন আছে না? হ্যাঁ এটা লাইন আছে। জায়গা একটা সুবিধা হয়েছে। আর না খুব সুবিধা হয়েছে। মানে এই চর কতদিন থেকেছে, এটা কত বছর হবে? এটা নতুন চর, এটা তাও 15-20 বছর। ও। এই চরের প্রতিটা মানুষ শুধু মানুষই নয়, তারা যেন এক একটা জীবন্ত ইতিহাস। এই জীবনে চোখের সামনেই দেখলেন কত চর নদী গর্ভে বিলীন হয়ে যেতে, আবার নদীর বুকে কত নতুন নতুন ভূমি ভেসে উঠতে, তার হিসাব মেলানোই দায়। আমাদের সাক্ষাৎকারের ব্যক্তি সোনা মিয়া অত্যন্ত বন্ধুসুলভ মানুষ। তার কথা এবং আতিথেয়তায় আমরা মুগ্ধ। তিনি আমাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে দিলেন, তোমরা শীতকালে এসো, শীতকালে এই চরে অনেক সুন্দর মিষ্টি কুমড়া হয়, তোমরা এখান থেকে কুমড়া নিয়ে যেও। আমার মনেও প্রবল ইচ্ছা জেগেছে শীতকালে আবার এই চরের মায়ায় ফিরে আসবো। এই চরের মানুষ অত্যন্ত সরল এবং অতিথিপরায়ণ। এতক্ষণ আমরা যার কাছ থেকে এই চরের বিষয়ে জানতেছিলাম, সোনা মিয়া, উনি আমাদেরকে শীতকালে আবার আসতে বললেন। উনি অনেক মিষ্টি কুমড়া চাষ করেন, এই জন্য আমাদেরকে আসতে বললেন যে তোমরা এসে মিষ্টি কুমড়া নিয়ে যাবা। আবার এখানে আইসক্রিম বিক্রেতার কাছ থেকে উনি এই গরমের মধ্যে আমাদেরকে আইসক্রিম কিনে দিলেন, বলেন অনেক গরম, তোমরা আইসক্রিম খাও, ভালো লাগবে। খুবই ভালো লাগলো এই চরে এসে মানুষের সরলতা এবং তাদের আতিথেয়তা দেখে। বন্ধুরা, এই ছিল আমাদের চরবটিয়ার পর্ব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।